আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, তোমরা সব ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রিয়াজ। এখানে কনসেপচুয়াল বিষয় কম, এজন্য আজকে আমরা জমে পড়বো। এরপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড শুরু করলে ইনশাল্লাহ কয়েকটা ক্লাস আমরা আবার হোয়াইট বোর্ডে পড়বো, কারণ এগুলো কনসেপচুয়াল। ওয়ালাইকুম আসসালাম স্নেহা। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। বিসমিল্লাহ পড়ে। প্রশস্ত নির্জীব বস্তু সমূহ গ্যাস্ট্রিক সাবস্টেন্স, এখন যেগুলো আছে, যেগুলোর কোনো কাজ নাই আসলে, বিপাক্রিয়ার মাধ্যমে বর্জ্য হিসেবে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে নির্জীব বস্তু। এখন নির্জীব বস্তুগুলো কোষের কোথায় কোথায় জমা থাকে সেটা প্লাজমে জমা থাকে। ধরো এটা একটা সেল, সেলের মধ্যে এরকম সাইটোপ্লাজম যেগুলো থাকে সেগুলোর মধ্যে নির্জীব বস্তুগুলো থাকে, আর হচ্ছে কোষ গহ্বর যেটা থাকে, কোষ গহ্বরের মাঝখানে থাকে। তাহলে দুইটা জায়গায় থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে থাকে, সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে সেল ভ্যাকিউল বা কোষ গহ্বরের মধ্যে থাকে, কোষ গহ্বর। সাইটোপ্লাজমে থাকে এবং কোষ গহ্বরে থাকে, কি থাকে, কোষের নির্জীব বস্তুগুলো। নির্জীব বস্তুগুলো দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, ক্রিস্টাল বা নির্দিষ্ট জ্যামিতিক শেপ সহ থাকতে পারে, ফোঁটা ফোঁটা বা দানাদার আকারে থাকতে পারে, বিভিন্ন রূপে থাকতে পারে। কিভাবে থাকতে পারে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোথায় জমা থাকে এগুলা। এখন এই নির্জীব বস্তুগুলোকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি। তিনটে, একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, একটা হচ্ছে নিঃসৃত পদার্থ, একটা হচ্ছে বর্জ্য পদার্থ। এই তিন শ্রেণীতে ভাগ করা যায় নির্জীব বস্তুগুলোকে। এখন এই সঞ্চিত পদার্থের মধ্যে হচ্ছে যে কি, রিজার্ভ ম্যাটেরিয়ালস, এগুলো হচ্ছে যে আমাদের প্রধান যে শক্তির উৎসগুলা যেগুলা, সেটা দিয়ে আমরা মনে রাখি। কার্বোহাইড্রেট থেকে পাই, প্রোটিন থেকে শক্তি কম পাই, কিন্তু হচ্ছে বেশি হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আর চর্বি থেকে আমরা শক্তি পাই, মানে আমরা প্রধান যে তিন সোর্স থেকে শক্তি পাই সেগুলো হচ্ছে যে সঞ্চিত পদার্থ হিসেবে থাকে: শর্করা, আমিষ এবং চর্বি। দ্রবণীয় শর্করা আমরা জানি, গ্লুকোজ, চিনি, ইনুলিন, এগুলো দ্রবণীয় শর্করা। এগুলো কোষ রসায়নে আমরা আরো ভালোভাবে পড়বো। এখন এখানে আমরা একটু জেনে রাখি যে গ্লুকোজ, চিনি, মানে আমরা জানি গ্লুকোজ সম্পর্কে, যেটা পানিতে দ্রবীভূত হয়, চিনিও সেম, ইনুলিনটা আমাদের একটু আলাদাভাবে মনে রাখতে হবে। আর অদ্রবণীয় শর্করা দেখো, স্টার্চ কিংবা শ্বেতসার, এগুলো অদ্রবণীয়। সেলুলোজ অদ্রবণীয়, সেলুলোজ কোথায় থাকে, কোষ প্রাচীরে থাকে, তাই না? উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। স্টার্চ কি, স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত পদার্থ, উদ্ভিদের সঞ্চিত পদার্থ যেটা, উদ্ভিদ যে রূপে কার্বোহাইড্রেটকে সঞ্চিত রাখে সেটাই হচ্ছে স্টার্চ। আর গ্লাইকোজেন, গ্লাইকোজেন হচ্ছে প্রাণী যে রূপে, প্রাণীর সঞ্চয় পদার্থ। প্রাণীতে কার্বোহাইড্রেট হচ্ছে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, প্রাণীতে সঞ্চয় পদার্থ, প্রাণীতে সঞ্চয় পদার্থ হচ্ছে গ্লাইকোজেন। উদ্ভিদের সঞ্চয় সঞ্চিত পদার্থ হচ্ছে স্টার্চ কেন বা স্টার্চ। আর সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের গাঠনিক উপাদান। এগুলো হচ্ছে অদ্রবণীয় শর্করা, এগুলো পানিতে দ্রবণীয় হয় না। তেল, চর্বি, এগুলো হচ্ছে ফোঁটা ফোঁটা হিসেবে সাইটোপ্লাজম বিরাজমান থাকে। এরপর আমিষ, আমিষ কি দিয়ে গঠিত, অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামাইনো মূলক থাকে, সেটা হচ্ছে NH2 মূলক থাকে, সেখানের মধ্যে নাইট্রোজেন থাকে। তাহলে হচ্ছে যে
আমিষ তথা নাইট্রোজেন গঠিত সঞ্চিত পদার্থ হলো তরল বা নিরেট উভয় অবস্থা থাকতে পারে, তরল অবস্থা থাকতে পারে, কঠিন অবস্থা থাকতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে সঞ্চিত পদার্থ সম্পর্কে আমাদের কথাবার্তা। এরপর হচ্ছে নিঃসৃত পদার্থ বা সিক্রেটরি ম্যাটেরিয়াল, সিক্রেটরি প্রোডাক্টস কি কি আছে? প্রধান পদার্থ নিঃসৃত পদার্থের মধ্যে পিগমেন্ট আছে। পিগমেন্ট মানে হচ্ছে কালারিং সাবস্টেন্স, যে রঞ্জক পদার্থ। পিগমেন্ট মানে কি? রঞ্জক পদার্থ, যেগুলো থাকলে কোনো একটা জিনিস কালারফুল হয় বা রঙিন হয়। আছে এনজাইম কি করে? এনজাইম হচ্ছে বিপাক প্রক্রিয়া প্রভাবিত করে, এটা প্রভাবক হিসেবে কাজ করে, জৈব বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। তারপর হরমোন, হরমোন কি করে? হরমোন হচ্ছে যে নালিকাবিহীন গ্রন্থি থেকে তৈরি হয়ে দূরবর্তী অঙ্গের কার্যক্রম কলাপ নিয়ন্ত্রণ করে, দূরবর্তী অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। নালিকাবিহীন গ্রন্থি দিয়ে তৈরি হয়, কিসের মাধ্যমে প্রবাহিত হয়? রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ঠিক আছে, এটা কোনো নির্দিষ্ট নালী থাকে না, এই কথাটা মাথায় রাখবা। সাধারণ জ্ঞান মেডিকেলের কি পরিবর্তন হবে? সাধারণ জ্ঞান মেডিকেলের পরিবর্তন বলতে হচ্ছে যে আগে বঙ্গবন্ধু থেকে অনেক বেশি আসতো, এখন সেটা আসবে না আর কি। এছাড়া বিশেষ কোনো পরিবর্তন হবে না। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশি, মুক্তিযুদ্ধ সম্পর্কে এখনো আসবে, বঙ্গবন্ধু সম্পর্কে কম আসবে আর কি, এই আর কিছু না। আচ্ছা, এরপর হচ্ছে হরমোন বললাম, নেকটার। নেকটারও একটা নিশ্চিত পদার্থ, এটা স্পেসিফিক তেমন কোনো কাজ নাই। এরপর হচ্ছে যে ক্লোরোফিল, অ্যান্থোসায়ানিন, ক্যারোটিনয়েড, এগুলো হচ্ছে পিগমেন্ট। ক্লোরোফিল সবুজ হয়, অ্যান্থোসায়ানিন, ক্যারোটিনয়েড, ক্যারোটিন কমলা লাল, এগুলো থাকে, এগুলো হচ্ছে বিভিন্ন কালারিং সাবস্টেন্স। কোষ বিভাগের ফলে এগুলো হচ্ছে কোথায় নিঃসৃত হয়? প্রোটোপ্লাজমে নিঃসৃত হয়, প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত হয়। তাহলে নিঃসৃত পদার্থগুলো সম্পর্কে আমরা জানলাম, আমাদের এক্সাম্পল জানা লাগবে, যে পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার। ঠিক আছে, পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার, এগুলা, এগুলা কি? এগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ বা সিক্রেটরি সাবস্টেন্স বা সিক্রেটরি পদার্থ। এরপরে আসে বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের মধ্যে কি? এগুলা একেবারেই হচ্ছে যে আমাদের কোনো কাজে লাগে না। আহ, বর্জ্য পদার্থের অধিকাংশই প্রোটোপ্লাজমিক মেটাবলিক কার্য, যেটা সেটার মাধ্যমে উপজাত হিসেবে, উপজাত মানে আমরা একটা জিনিস তৈরি করতে চাচ্ছি, সাপোজ তুমি এ থেকে বি তৈরি করতে চাচ্ছ, তার সাথে সিও তৈরি হয়ে গেছে, তখন সেটাকে উপজাত পদার্থ বলবা। ঠিক আছে, বাই প্রোডাক্ট বলবা। এখন উচ্চ উপজাত হিসেবে এই বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় মেটাবলিক কার্যকলাপের সময়। উদ্ভিদের বর্জ্য পদার্থ নির্গমনের পৃথক কোনো তন্ত্র না থাকে, এরা কোষে জমা হয়। আমাদের যেরকম বর্জ্য পদার্থ নির্গমনের জন্য পৃথক একটা তন্ত্র আছে, এদের এরকম কিছু যদি না থাকে, এগুলো কোষে জমা হয়। এই বর্জ্য পদার্থগুলোর মধ্যে রেজিন, ট্যানিন, গাম, লাটেক্স, অ্যালকালয়েড, অর্গানিক অ্যাসিড, উদ্বায়ী তেল। এখন তুমি এতগুলো কি মুখস্থ করবা? না। তোমার তিন টাইপের পদার্থ আছে। কি কি পদার্থ আছে? একটা টাইপ হচ্ছে যে সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থের মধ্যে তুমি কি জানছো? শর্করা, আমিষ অথবা চর্বি হবে। ঠিক আছে, এই তিনটা টাইপের। নিশ্চিত পদার্থ এগুলোর মধ্যে পড়ে ফেললা পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার, এগুলো পড়ে ফেললা। এই দুইটার প্লাস করলেই হচ্ছে যে তোমার এগুলো ছাড়া আর বাকি সবকিছু হচ্ছে যে বর্জ্য পদার্থ। তাহলে তুমি বর্জ্য পদার্থের এতগুলো এক্সাম্পল আর মুখস্থ করা লাগবে না। এখানে শুধু আলাদা করে কিছু ইনফো জানা লাগবে, সেটা হচ্ছে যে প্রধান খনিজ ক্রিস্টাল, কিছু খনিজ ক্রিস্টাল থাকে। খনিজ ক্রিস্টাল, ক্রিস্টাল তো আমরা জানি নির্দিষ্ট জ্যামিতিক শেপ থাকবে, আর সেগুলো খনি থেকে আলাদা হচ্ছে, সেটা হচ্ছে খনিজ ক্রিস্টাল, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল বেশি পাওয়া যায়। কখনো কখনো এগুলো সূচের মতো আকার ধারণ করে, তখন সেটাকে আমরা বলি র্যাফাইড। ঠিক আছে, আর আঙ্গুরের থোকার মতো যখন থাকবে তখন আমরা বলবো সিস্টোলিথ। এরকম আঙ্গুরের থোকার মতো যখন থাকবে তখন আমরা বলবো সিস্টোলিথ, এরকম। আর হচ্ছে যে যখন এরকম থাকবে তখন হচ্ছে র্যাফাইড। র্যাফাইড সূচের মতো যখন থাকবে তখন হচ্ছে র্যাফাইড। আর আঙ্গুরের থোকার মতো যখন থাকবে ক্যালসিয়াম কার্বনেট। তোমরা যদি ফিগার দেখতে চাও, ফিগার খুব সুন্দরভাবে আছে কোথায়? আজমল স্যারের বইতে সুন্দর সুন্দর ফিগার আছে এটার, এই সিস্টোলিথ এবং র্যাফাইডের সুন্দর ফিগার আছে আজমল স্যারের বইতে। তোমরা আজমল স্যারের বইতে দেখতে পারো, বা আমি তোমাদের ছবি দিয়ে দিব। ঠিক আছে, আমি তোমাদের ছবি দিয়ে দিব। এই ধরো হচ্ছে যে এরকম করে আমরা যদি একটা চিত্র আঁকি, সেখানের মধ্যে এরকম আঙ্গুর থোকার মতো অনেকগুলা
এরকম, এটাকে আমরা বলবো সিস্টোলিথ। সিস্টোলিথ, আঙ্গুলের থোকার মতো। আর যদি এরকম ছুরির মতো হয় বা সূচের মতো হয়, তখন সেটাকে আমরা বলবো কি, র্যাফাইড। তখন সেটাকে আমরা বলবো র্যাফাইড। এগুলো হচ্ছে কিসের গঠন? ক্যালসিয়াম অক্সালেট, খনিজ ক্রিস্টালের গঠন, গ্রাফাইট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে আমরা বলবো সিস্টোলিথ, আর খনিজ ক্রিস্টাল ক্যালসিয়াম অক্সালেটের গঠনকে আমরা বলবো র্যাফাইড। যেগুলো আঙ্গুলের থোকার মতো থাকে তাদেরকে আমরা বলবো সিস্টোলিথ, যেগুলো সূচের মতো থাকে তাদেরকে আমরা বলবো র্যাফাইড। ঠিক আছে। এবার আসা হচ্ছে যে আমাদের জীবনের বিভিন্ন কার্যক্রমে কোষের ভূমিকা। যে আমরা জানি জীবের গঠনগত কাজের একক হচ্ছে কোষ। জীবদের সকল কার্যক্রম হচ্ছে কোষ ভিত্তিক। আমরা জানি গ্লাইকোলাইসিস বলো, শ্বসন বলো, ফটোসিনথেসিস বলো, কোষ বিভাজন এবং বৃদ্ধি বলো, প্রোটিন সিনথেসিস বা প্রোটিন তৈরি, এনজাইম তৈরি, সব কিছু কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই জন্য জীবের সকল কার্যক্রমের আধার বা জায়গা হচ্ছে কোষ। ঠিক আছে, এটা কোথায় আসতে পারে? কোথায় আসতে পারে? যদি আসে জীবের সকল কার্যক্রমের আধার কোষ, বলতে কি বুঝো বা ব্যাখ্যা করো, তখন তোমরা এই কথাগুলো বলবা যে এখানে গ্লাইকোলাইসিস হয়, শ্বসন হয়, ফটোসিনথেসিস হয়, কোষ বিভাজন ও বৃদ্ধি হয়, প্রোটিন সিনথেসিস হয়, এনজাইম সিনথেসিস হয়। সব কাজগুলো কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। এই জন্য কোষকে জীবনের আধার বলা হয়। ঠিক আছে। এখন আসো, আমরা যে বিভিন্ন অঙ্গাণুগুলো পড়ছি তাদের মধ্যে কোনটার আবরণী আছে, কোনটার আবরণী নেই, মানে আবরণী আছে কি নেই বা থাকলে কয় স্তরের সেটা, এবং হচ্ছে এগুলোর প্রধান কাজ কি, সেগুলো একসাথে একটা ইয়ার মধ্যে আমরা পড়বো, একটা চার্টের মধ্যে আমরা পড়বো। এখন ফার্স্ট অফ অল, আমরা এখানে আলাদা আলাদা ভাবে দেখো, রাইবোজোমে কোনো আবরণী থাকে না, আমরা আবরণী যেগুলো থাকে না সেগুলোকে আমরা আলাদা করে ফেলি। তারপরে সেন্ট্রিওলের মধ্যে কোনো আবরণী থাকে না, তারপরে সাইটোস্কেলেটনের মধ্যে কোনো আবরণী থাকে না। তাহলে এগুলোকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করলাম। কি কি? রাইবোজোম, রাইবোজোম, তারপরে সেন্ট্রিওল, সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল। এই তিনটার মধ্যে কি থাকে না? কোনো আবরণী থাকে না, আবরণী থাকে না। এটা তিনটাকে আলাদাভাবে মুখস্থ করলা যে এই যে আমাদের রাইবোজোম থাকে, সেন্ট্রিওল থাকে, কোষীয় কঙ্কাল থাকে, এগুলোর মধ্যে কোনো আবরণী থাকে না। এবার আসে এক আবরণী বিশিষ্ট কোনগুলা। এক আবরণী হচ্ছে লাইসোসোমের একটা আবরণী থাকে, শুধু এরকম সিঙ্গেল একটা লেয়ার থাকে। তারপরে নিচে পারঅক্সিজম, ডাইঅক্সিজম, এদের অনেকেরই হচ্ছে যে সিঙ্গেল লেয়ার থাকে। ঠিক আছে, আমরা দেখবো। এই দেখো, অনেকগুলো জিনিসের সিঙ্গেল লেয়ার, যেমন হচ্ছে এই পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম, কোষ গহ্বর, ভেসিকল, সবগুলোর এক স্তর। তাহলে এটার সাথে আমরা আরেকটা কি বলছি? লাইসোজোম। তাহলে এখানে বেসিক্যালি হচ্ছে লাইসোসোম লিখে ফেলো, লাইসোসোম। তাহলে এই পাঁচটার হচ্ছে যে একক আবরণী থাকে, একটা লেয়ার থাকে শুধু। ঠিক আছে। এবার তুমি যদি এগুলা ছাড়া বাকি যা আছে সবগুলা দ্বিস্তরী, তাহলে আমরা আমরা এগুলাকে একসাথ করে ফেলবো। একসাথ করে ফেললে আমাদের বেসিকলের নিচে আমরা লাইসোসোমকে লিখে রাখবো, লাইসোসোমকে আমরা লিখে রাখবো বেসিকলের নিচে। তাহলে এই একসাথে পাঁচটা একক আবরণী। তারপরে আমরা ওইখানে যেরকম লিখছি সাইটোস্কেলিটন, সেন্ট্রিওল, এখানে রাইবোজোম, এখানে রাইবোজোম লিখে রাখো, যে রাইবোজোমে কোনো আবরণী থাকে না, শেষ। তাহলে এই তিনটা একসাথে তুমি মনে রাখলে এগুলোর মধ্যে কোনো আবরণী থাকে না। এই ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে দ্বিস্তরী। যেমন হচ্ছে যে আবার নিউক্লিয়াসেরটা আবার ছিদ্রযুক্ত দ্বিস্তরী। নিউক্লিয়াস, ওই যে নিউক্লিয়ার রন্ধ্র থাকে, সচ্ছিদ্র ডাবল আবরণী, গলগি বডি দ্বিস্তরী, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তরী, মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী, ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরী। ঠিক আছে। এখন দেখবা যে এইভাবে যদি করে তুমি অ্যাপ্রোচ করো, তাহলে তোমার স্তর নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে। তারপরে এবার আসো কাজগুলো তো আমরা জানি। তারপরে হচ্ছে আমরা একটু আবার ওভারভিউ করি। নিউক্লিয়াস হচ্ছে ডিএনএ কে সংরক্ষণ করে, নিয়ন্ত্রণ করে। রাইবোজোমের সাব ইউনিট তৈরি করে। তারপর রাইবোজোম একটাই কাজ, প্রোটিন সংশ্লেষ করে। গলগি বডি নতুন পলিপেপটাইড চেইন পরিবর্তন করে প্রোটিন এবং লিপিড বহন করে, পলিস্যাকারাইড তৈরি করে। ঠিক আছে। এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলোকে বহন করে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রাফিক পুলিশ। তারপরে হচ্ছে লাইসোজোম অন্তঃকোষীয় ডাইজেশন সম্পন্ন করে, কারণ এর অনেকগুলো এনজাইম থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নতুন পলিপেপটাইড চেইন, এটাও তো পরিবর্তন করে, লিপিড সংশ্লেষ করে, লিপিড তৈরি করে। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরির সাথে জড়িত, অন্যান্য অণু তৈরি করে। ক্লোরোপ্লাস্ট আলো, কার্বন ডাই অক্সাইড, পানি সহযোগে চিনি, চিনি না মেইনলি হচ্ছে গ্লুকোজ তৈরি করে, মেইনলি কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। সেন্ট্রিওল হচ্ছে সাইটোস্কেলেটন মাইক্রোটিবিউলস গুলো তৈরি করে, মাইক্রো এবং কোষ বিভাজনে অংশগ্রহণ করে সেন্ট্রিওল। আমরা জানি সেন্ট্রিওল বিভাজন টিভাজন হয়। সাইটোস্কেলেটন হচ্ছে কোষের কাঠামো দান করে, বাহ্যিক একটা কাঠামো দান করে,
কোষ বিভাজনে মাকুতন্ত্র যেটা আছে এরকম এরকম করে যে মাকুতন্ত্র গুলো গঠিত হয় সেই তন্ত্র গঠন করে এবং ক্রোমোজোমকে বহন করে, ঠিক আছে। এগুলোর মধ্যে ক্রোমোজোম গুলা বাহিত হয়ে প্রথমে একবার মাঝখানে আসে, তারপরে দুই প্রান্তে দুইটা চলে যায়, ঠিক আছে। আমরা দেখবো সেটা কোষ বিভাজনের ক্ষেত্রে। তারপর হচ্ছে পারঅক্সিজম, এটা হচ্ছে টক্সিনকে অকার্যকর করে। পারঅক্সিজম কি করে? টক্সিনকে অকার্যকর করে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং হচ্ছে যে কিসে কনভার্ট করে, অক্সিজেন কনভার্ট করে। এটাই হচ্ছে এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এনজাইম থাকে, সেটা হচ্ছে ক্যাটালেজ। ক্যাটালেজ কি করে? হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে, পানি এবং অক্সিজেন তৈরি করে। গ্লাইঅক্সিজন কি করে? গ্লাইঅক্সিজন হচ্ছে যে চর্বি বিপাক নিয়ন্ত্রণ করে এবং শ্বসন বস্তু জারিত করে, শ্বসন বস্তু জারিত ভূমিকা রাখে। এই টাইপের এনজাইম গুলো থাকে। কোষ গহ্বর, কোষ গহ্বর হচ্ছে বর্জ্যগুলো জমা রাখে, আমরা একটু আগেই দেখছি, এবং কোষের আকার আকৃতি ঠিক রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, কে বলতে পারবা? কোষ গহ্বরের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি? ভেসিকলের একটা আবরণী থাকে, এটা আমরা আগেই দেখছি। কোষের অভ্যন্তরে বস্তু, প্রয়োজনীয় বস্তু ট্রান্সপোর্ট করে এবং কোষ থেকে বের করে দেয়, মানে এটা ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে, ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস কে বলতে পারবা? এটা হচ্ছে যে এইচএসসি বায়োলজির ক্লাস, একাডেমিক বায়োলজি। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস কত? হুম, সেট ক্রোমোজোম কাকে বলে? সেট ক্রোমোজোম। সেট ক্রোমোজোম কি? ক্রোমাটিন কোন রঞ্জক ধারণ করে বা কোন রং ধারণ করে? ক্রোমাটিন কোন রঞ্জক ধারণ করে বা কোন রং ধারণ করে? সিনোসাইট কি, প্লাজমোডিয়াম কি? সিনোসাইট কি, প্লাজমোডিয়াম কি? পুলজিং রং ধারণ করে। কি ধরনের উদ্ভিদ? রিয়াজ, সিনোসাইট তো উদ্ভিদ, কি ধরনের উদ্ভিদ? গুড, তাবরিন, মাশাআল্লাহ। ঠিক আছে। ওকে। নিউক্লিয়াস কতটুকু থাকে স্পার্মে? স্পার্ম বা শুক্রাণুতে কত ভাগ থাকে? স্পার্মের লেজ গঠন করে কে? ওকে, ঠিক আছে রিয়াজ, এটা 90%। সেন্ট্রিওল, ঠিক আছে।
এখন আমরা ক্রোমোজোম সম্পর্কে জানবো। ঠিক আছে, এখন আমরা ক্রোমোজোম সম্পর্কে জানবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের অন্যতম বস্তু। প্রত্যেক নিউক্লিয়াস অনুসারে বিভিন্ন ধরনের নানান প্রকার ক্রোমোজোম থাকতে পারে। আর হচ্ছে আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না বিধায় কোনো ক্রোমোজোমও থাকে না, সুগঠিত ক্রোমোজোমও থাকে না। তবে আদি কোষের প্রধান উপাদান ডিএনএ যেটা থাকে, ডিএনএ বিদ্যমান থাকে, এটাকে আদি ক্রোমোজোম বলা হয় বা প্রো ক্রোমোজোম বলা হয়। ওদের মধ্যে সুগঠিত ক্রোমোজোম থাকে না, তবে যেহেতু বৃত্তাকার একটা ডিএনএ থাকে তাই সেখানের মধ্যে কিছু ক্রোমোজোম থাকে। আচ্ছা, আলোক অনুবীক্ষণ যন্ত্র যেটা, লাইট মাইক্রোস্কোপের মধ্যে আমরা বিভাজনরত অবস্থায় ক্রোমোজোম দেখা যায়, নর্মাল অবস্থায় এদেরকে বোঝা যায় না। আর এগুলো বিশেষ রঞ্জক ব্যবহার করে দেখা হয় আর কি, কালারিং সাবস্টেন্স ইউজ করে দেখা হয়। মেইন কথা হচ্ছে আমরা এখান থেকে পড়বো, প্রশস্ত নিউক্লিয়াসের মধ্যে অনুলিপন ক্ষমতা সম্পন্ন, মানে রেপ্লিকেশন করতে পারে, রং ধারণকারী, ফুলজিং রং যেটা আমরা পড়ছি একটু আগে ধারণ করে, এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ, এগুলো হচ্ছে যে সূত্রাকৃতির থাকে ক্ষুদ্রাঙ্গ উপাদান। মিউটেশন, মিউটেশন মানে স্থায়ী পরিবর্তন, জিনের সিকোয়েন্সের স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। জিনের যে সিকোয়েন্স থাকে, সিকোয়েন্সের স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। ধরো হচ্ছে যে এইউজি একটা সিকোয়েন্স, সেখানে হঠাৎ করে এইউসি হয়ে গেছে, এবং এটা এটা পার্মানেন্ট চেঞ্জ, এটাকে আমরা বলবো হচ্ছে মিউটেশন। প্রকরণ ডিফারেন্সিয়েশন, একটা থেকে আরেকটা কনভার্ট হয়ে গেছে, কাজে ভূমিকা পালন করে, তাদেরকে আমরা ক্রোমোজোম বলবো। তাহলে ক্রোমোজোম কি? এটার অনুলিপন ক্ষমতা থাকবে, রং ধারণ করবে এরা, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হবে, হিস্টোন নন হিস্টোন। তারপর হচ্ছে যে এটা বংশগতি উপাদান হিসেবে কাজ করবে, এগুলোর মধ্যে মিউটেশন হইতে পারে, প্রকরণ হইতে পারে, তখন আমরা তাকে বলবো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কখনো কখনো নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমেও থাকতে পারে। ঠিক আছে, সবসময় যে নিউক্লিয়াস থাকবে ব্যাপারটা এরকম না, মাঝে মাঝে নিউক্লিয়াসের বাইরেও থাকতে পারে। এখন এখানে আবিষ্কারটা আবিষ্কার তোমরা এগুলো একটু খেয়াল করতে হবে। হুম, যাই হোক, এখন হচ্ছে কার্ল নাগেলি যেটা আছে, সর্বপ্রথম উদ্ভিদের কোষের নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন, এটা মাস্ট লাগবে। যে হচ্ছে যে উদ্ভিদ কোষের ক্রোমোজোম প্রথম কে লক্ষ্য করেন, কার্ল নাগেলি, এটা খেয়াল করবা। তারপর হচ্ছে কোষ বিভাজনের কিছু সূত্রের মতো লক্ষণ হচ্ছে যে স্ট্রাস বার্জার, এটা আমরা কোষ বিভাজনের সময় দেখবো, এখানে লাগবে না। ওয়াল্টার ফ্লেমিং এর কথা লাগবে, উনি এগুলা ক্রোমাটিন নামকরণ করেন। এই যে সুতার মতো যে অংশগুলো, সেগুলোকে ক্রোমাটিন নামকরণ করে ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, আর বর্ণদান ক্ষমতার জন্য ওয়াইল্ডার এগুলাকে হচ্ছে যে ক্রোমোজোম নামকরণ করেন। তাহলে ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে ক্রোমাটিন নামকরণ করেন, আর ওয়াইল্ডার হচ্ছে যে ক্রোমোজোম নামকরণ করেন। ক্রোমো মানে কালার, আর সোমা মানে দেহ, কালারিং দিয়ে সাবস্টেন্স, কালারফুল একটা দেহ, এর জন্য এটাকে ক্রোমোজোম, রঞ্জিত পদার্থ বা রং ধারণকারী দেহ। ঠিক আছে, নাম হচ্ছে যে এইখান থেকে আসছে আর কি, কালারিং সাবস্টেন্স, যেহেতু কালার একটা দেহ যেটা হচ্ছে কালারফুল, সেখান থেকে আসছে ক্রোমোজোমের নাম। আচ্ছা, এরপর হচ্ছে কারণ কতগুলো বেসিক রং ধারণ করে। ঠিক আছে, বেসিক রং বলতে আমরা কি বুঝি, মৌলিক রং গুলো আর কি। এরপরে সাটন এবং বোবেরি হচ্ছে ক্রোমোজোমের বংশগতি ও ধারক বাহক হিসেবে বর্ণনা করেন, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কে ক্রোমোজোমকে বংশগতি ধারক বাহক হিসেবে বর্ণনা করেন? সাটন এবং বোবেরি, এসবি। সাটন এবং বোবেরি হচ্ছে যে বংশগতি বৈশিষ্ট্যের বাহক এবং ধারক, ঠিক আছে, হিসেবে বর্ণনা করেন, ভেক্টর এবং কন্টেইনার। তারপর হচ্ছে থিওফিলাস পেইন্টার যেটা, সেটা হচ্ছে সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করে। এখানে এই প্রত্যেকটা বৈজ্ঞানিক নামেই মনে রাখা লাগবে, এখানে যে কোনোটা আসতে পারে, বিশেষভাবে একাডেমিক পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে থিওফিলাস পেইন্টার হচ্ছে কে সর্বপ্রথম ক্রোমোজোম সংখ্যা, মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন, সে হচ্ছে থিওফিলাস পেইন্টার। তারপর হচ্ছে যে কে বংশোদ্ভিদ ধারক বাহক হিসেবে বর্ণনা করেন, সাটন এবং বুবেরি। তারপরে কে হচ্ছে যে ক্রোমাটিন নামকরণ, ওয়াল্টার ফ্লেমিং। কে হচ্ছে ক্রোমোজোম নামকরণ করেন, ওয়েল্ডেয়ার। সবগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার আসলে সংখ্যা, সংখ্যার এখান থেকে এগুলা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। তো এখন সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হইতে পারে। এখন পার্নবর্গীয় যেটা, সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে ওফিগ্লোসাম রেটিকুলাটাম, সেখানে 1200 পর্যন্ত পাওয়া যায় পার্নবর্গীয় মধ্যে। আর পুষ্পক উদ্ভিদ যেগুলো আছে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সেগুলোর মধ্যে হচ্ছে তোমার ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লোপেপাস গ্রেসিলেস এর মধ্যে সর্বনিম্ন থাকে 4টা পর্যন্ত, আর সেটা হচ্ছে ডিপ্লয়েড। আর সর্বোচ্চ সংখ্যা থাকে হচ্ছে পোয়া লেটেরোসার মধ্যে, সেটা 506 থেকে 530, এটা লাগবে না।
সর্বনিম্ন সংখ্যক যেটা সেটা একটু পড়বা, সেটাও প্রশ্নবিন্দু, সেটাও গুরুত্বপূর্ণ না। আমি যেগুলো ভালো করে পড়তে বলবো সেগুলোই শুধু ভালো করে পড়বা। প্রাণীটা ভালো করে পড়বা। প্রাণীতে সর্বনিম্ন কথা থাকে ডিপ্লয়েড, মাত্র দুইটা থাকে কোথায়? গোল কৃমির মধ্যে, এটা একটু মুখস্থ করবা। আর এটা বৈজ্ঞানিক নামটা মুখস্থ করবে, এসকারিস মেগালোসেফালাস। এসকারিস মেগালোসেফালাস এটা মুখস্থ করবা, গোলকৃমি। এবং গোলকৃমির মধ্যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে মাত্র দুইটা। আর সর্বাধিক থাকতে পারে 16টা, সেটা রেডিওলেরিয়া জাতীয় প্রোটোজোয়ার মধ্যে থাকে, বৈজ্ঞানিক নাম লাগবে না। তারপর হচ্ছে মানুষের ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া বা 46টি, এটা তো লাগবেই লাগবে। মানুষের টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে যে 23 জোড়া বা 46টি। এর মধ্যে দুইটি হচ্ছে যে এর মধ্যে দুইটি হচ্ছে যে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম, আর 44টি হচ্ছে অটোজোম। ঠিক আছে, 44টি হচ্ছে অটোজোম বা 22 জোড়া, 40টি বা 22 জোড়া হচ্ছে অটোজোম। আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা দুইটি, এক জোড়া বা দুইটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে টোটাল হচ্ছে 23 জোড়া বা 46টি। ঠিক আছে, এটা মাথায় রাখবা। টোটাল কয় জোড়া সেটা মাথায় রাখবা, এবং হচ্ছে কয় জোড়া সেক্স ক্রোমোজোম, কয় জোড়া অটোজোম সেটা মাথায় রাখবা। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়ই আসে। এরপর হচ্ছে এখানে উল্লেখযোগ্য যে এখনো সমস্ত জীবের 10 ভাগ ক্রোমোজোম গণনা করা যায়নি, মানে আরো সামনে আবিষ্কৃত হবে ইনশাল্লাহ, এই আর কি। উচ্চতর জীবের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 80 মধ্যে থাকে, আমাদের লাগবে না, আমাদের হচ্ছে যে এই চারটা লাগবে। এই চারটা ম্যাক্সিমামই লাগবে। এখন তুমি হচ্ছে যে এই চারটাকে একটু ভেঙে ভেঙে একসাথ করে করে পড়তে হবে আর কি, একটু অন্যভাবে অ্যাপ্রোচ করে পড়তে হবে, না হলে হচ্ছে যে এখানে এগুলো ভুলে যাওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা একই টাইপের বা সেম সংখ্যা যেগুলো সেগুলোকে একসাথ করে ফেলবো। সেম সংখ্যা যেগুলো সেগুলোকে একসাথ করে ফেলবো, যেমন হচ্ছে এখানে 24 আছে, তারপর আবার এখানে 24 আছে, তারপরে হচ্ছে যে আমরা দেখি আর কোনো 24 আছে কিনা। না, 24 আর নাই, তাহলে 24 আমরা দুই জায়গায় পাইছি, একটা হচ্ছে টমেটো, একটা হচ্ছে ধান। এটাকে আলাদা একটা চার্ট বানাই ফেলবা তোমরা নিজেরা মিলে। এখন হচ্ছে যে 24 হচ্ছে ধান এবং হচ্ছে টমেটো। তারপরে হচ্ছে যে 42 আছে, আবার 24-এর উল্টা 42 আছে এক জায়গায়। তো সেটাকে একসাথে মনে রাখতে পারো, এই ধান টমেটোকে একসাথে রাখলা, তারপর হচ্ছে গমকে এদের পাশে ব্র্যাকেট করে লিখলা, গমকে মগ লিখে রাখলা পাশে দিয়ে, তাহলে মনে রাখা ইজি হবে। তারপরে 14 দেখো কয়েকটা আছে একসাথে, শসা 14, তারপর হচ্ছে পাটের ক্রোমোজোম সংখ্যা 14, এগুলোকে একসাথে লিখে ফেললাম। তারপরে হচ্ছে যে 18 একটা গ্রুপ করে ফেললাম, 18 তিনটে আছে। তারপরে হচ্ছে যে 40-এর ঘরে যেগুলো আছে সেগুলোকে, এখানে 44 এটাতে একটা আছে, খরগোশে 44, আবার হচ্ছে কলার মধ্যে 44, খরগোশ কলা খায়, একসাথে লিখে ফেললা, খরগোশ কলা খায়, এখানে এই দুইটা একসাথে করে ফেললা। তারপর হচ্ছে 60 দেখো, 60 আছে দুইটা। ঠিক আছে, তাহলে তুমি মনে রাখতে হবে এখানে একটা ইয়ে বা একসাথে একটা গ্রুপ করে ফেললা যে 60 দিয়ে গরু ছাগল একটা গ্রুপের মধ্যে ক্রোমোজোম সংখ্যা, গরু এবং ছাগল সমান কোন দিক দিয়ে? ক্রোমোজোম সংখ্যার দিক দিয়ে। মানুষের তো 46 সামনে মনে রাখা যাবে। আর 46 আর কারো আছে কিনা দেখবা, সেটা হচ্ছে রেশম পোকা। ঠিক আছে, তাহলে মানুষ এবং রেশম পোকা একসাথে লিখে ফেললাম, মানুষ এবং রেশম পোকা। তারপরে 40, 40 তো দুজনে আছে, চীনা বাদাম এবং ইঁদুর। ইঁদুর চীনা বাদাম খায় শেষ। এখানে ইঁদুর এবং চীনা বাদাম একসাথে লিখে ফেললা যে ইঁদুর চীনা বাদাম। তারপরে হচ্ছে যে গোলকৃমি সর্বনিম্ন, এটা এমনি মনে রাখা যাবে। তারপরে কিউলেক্স মশা মাছি, মশা মাছকে একসাথে লিখে রাখবা, আগে মশা লিখবা তারপরে মাছি। মশা হচ্ছে যে 6, মাছি হচ্ছে 8। তারপরে মাছি দুইটা একসাথে লিখিয়ে, ফলের মাছি 8, গৃহ মাছি হচ্ছে আর একটু বেশি থাকে, সেটা হচ্ছে 12। এগুলো একসাথে লিখে ফেললাম। তারপরে 46-এর উল্টো হচ্ছে 64, এটাকে একসাথে লিখে ফেলবা। তাহলে তুমি কি লিখবা? এখানে 46 কোন দুইটার একসাথে? 46 হচ্ছে রেশম পোকা এবং মানুষ। এদের পরে ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবো হচ্ছে যে গিনিপিগ, সেখানে হচ্ছে উল্টা 64টা থাকে। তারপর হচ্ছে গরিলা, গরিলার মধ্যে 48টা থাকে, 48 আর কারো আছে, 48 আর একটা আছে গোলালো, গরিলা গোলালো একসাথে লিখে ফেলবা, গরিলা গোলালো 48। তারপরে তামাক, তামাকে হচ্ছে 28টা। এরপরে হচ্ছে যে ভিন্ন ভিন্ন যেগুলো সেগুলোকে আলাদা করে লিখতে ফেলবা। এরকম করলে অনেকটাই সহজ হয়ে যাবে, এখানে যেরকম আছে সেরকম থেকে। দেখো এখানে অনেকে অনেক ছন্দটন্দ বলে, আমি ছন্দটন্দ বলতে বলি না, কারণ এত ছন্দ মনে রাখতে গেলে তোমার আবার সব ভুলে যাবা, খেয়ে বসে থাকবা। আই থিঙ্ক তুমি এরকম গ্রুপ করে ফেললে, কয়েকবার ওই গ্রুপ গুলো পড়ে ফেললে ইজি হয়ে যাবে। বুঝছো তোমরা? সঞ্জিয়া সোহা,
আজকে ফার্স্ট মনে হয় না। এবার আসো আকার আকৃতি। আকার আমাদের লাগবে না আসলে। এই যে দৈর্ঘ্য প্রস্থ এগুলো আমাদের জন্য প্রয়োজন না। মানবদেহের ক্রোমোজোমের গড় দৈর্ঘ্যটা পড়তে পারো 4 to 6 মাইক্রোমিটার। এটা পড়তে পারো 4 to 6 মাইক্রোমিটার। তারপর হচ্ছে ড্রসোফিলা মাসিটাসি এগুলো লাগবে না। ড্রসোফিলা বুটটা কতটুকু সেটা লাগবে না, শুধু মানুষের ক্রোমোজোমের দৈর্ঘ্য এটা মুখস্থ করবে 4 থেকে 6 মাইক্রোমিটার, শেষ। এটা কয়েকবার পড়বা। আর ক্রোমোজোম কোথায় থাকে? নর্মালি নিউক্লিয়াসে থাকে, শেষ। এবার হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠনে আসো। ক্রোমোজোমের ভৌত গঠন, ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম। ক্রোমোজোম এই দেখো, স্বাভাবিক অবস্থায় ক্রোমোজোম দৃষ্টিগোচর হয় না, পৃথকভাবে দৃষ্টিগোচর হয় না। কোষ বিভাজনে মেটাফেজ দশা এগুলো মোটা এবং খাটো হয়, সুগঠিত হয়, তখন এদেরকে আলাদাভাবে দৃষ্টিগোচর হয় এবং এদেরকে দেখা যায়। তো এখন দেখো, এদের আমরা প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট, ক্রোমাটিন, ক্রোমাটিড বলতে আমরা কি বুঝি, সেন্ট্রোমিয়ার বলতে কি বুঝি, তারপর হচ্ছে বাহু বা কাইনেটোকরের মোটর প্রোটিন, তারপর হচ্ছে ক্রোমোমিয়ার, গৌণকুঞ্চন, স্যাটেলাইট, মুখ্য কুঞ্চন, টেলোমিয়ার, প্রত্যেকটা সম্পর্কে আমরা আলাদা আলাদা ভাবে পড়বো। ঠিক আছে? এই যে প্যানিকল বলতে কি বোঝায়, ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, তারপরে ক্রোমোমিয়ার, ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্স, সেন্ট্রোসোম সেন্ট্রোমিয়ারের মধ্যে ডিফারেন্স, মুখ্য খাঁজ গৌণ খাঁজের মধ্যে ডিফারেন্স, ক্রোমাটিড এবং ক্রোমাটিডের মধ্যে ডিফারেন্স, এই জিনিসগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এবার হচ্ছে আমরা এখান থেকে আবার শুরু করি। আমরা একটু ওভারভিউ করে নিলাম। এখন হচ্ছে আসো ক্রোমাটিন। ক্রোমোজোমের মূল উপাদানই হচ্ছে ক্রোমাটিন। এই রঞ্জিত যে দেহটা আছে, সূত্রাকার দেহ, সেটাই, যা হচ্ছে ডিএনএ এবং প্রোটিন যৌগ। ডিএনএ এবং প্রোটিন মিলে হচ্ছে যে ক্রোমাটিন গঠন করে। ডিএনএ এবং প্রোটিন মিলে ক্রোমাটিন। ঠিক আছে? তো এই দেখো, এখানে প্রোটিনের টিন আর এখানে ক্রোমোজোম থাকে, সে দুইটা মিলে হচ্ছে যে এই ক্রোমাটিন নামটা আসছে। ডিএনএ যোগ প্রোটিন। প্রাথমিকভাবে নিউক্লিয় প্রোটিন, যেটা যোগের সূত্রে কত পুরু সেটা লাগবে না, পুরুত্ব টুরুত্ব এগুলো লাগবে না, এই দূরত্বগুলো মুখস্থ করার দরকার নেই। প্রথমে হচ্ছে যে কুণ্ডলী পাখি 30 ন্যানোমিটার হয়, তারপরে 300 ন্যানোমিটার, শেষ পর্যায়ে 700 ন্যানোমিটার পুরু ক্রোমাটিনে পরিণত হয় ধাপে ধাপে। আস্তে আস্তে তোমার পুরুত্ব বাড়ে আর কি। মানুষের একটি ক্রোমোজোমের ডিএনএ 10,000 গুণ খাটো হতে দেখা যায়। লাগবে না আমাদের এটা। হিস্টোন প্রোটিন হচ্ছে যেগুলা হচ্ছে তোমার যুক্ত রাখে আর কি, যেগুলো এই ক্রোমোজোম গুলাকে চারপাশে যে প্রোটিন গুলো যুক্ত রাখে তাদেরকে আমরা হিস্টোন প্রোটিন বলবো। সেই হিস্টোন প্রোটিন সংযুক্ত অবস্থায় ডিএনএ কে নিউক্লিওসোম বলবো। হিস্টোন প্রোটিন যুক্ত অবস্থায় নিউক্লিয়, এই যে দেখো এইগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন, যেগুলো চারপাশে ঘিরে রাখে যেগুলো, সেগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। ঠিক আছে? ক্রোমোজোমকে চারপাশে যেগুলো ঘিরে রাখে সেগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে যখন হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থা থাকবে তখন আমরা তাকে বলবো নিউক্লিওসোম। এবং ক্রোমাটিন বস্তুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, একটা হচ্ছে ইউক্রোমাটিন। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, একটা হচ্ছে ইউক্রোমাটিন। ইন্টারফেজ এবং প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ বেশি কুণ্ডলিত অবস্থায় থাকে এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, একটা হচ্ছে অধিক কুণ্ডলিত, বেশি কুণ্ডলিত থাকবে, আর হচ্ছে নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করবে, তাকে আমরা হেটারোক্রোমাটিন বলবো। ঠিক আছে? যেহেতু এখানে নিষ্ক্রিয় ডিএনএ, তাই এটা এমআরএনএ সংশ্লেষে অংশগ্রহণ করবে না। আমরা জানি ডিএনএ থেকে কি তৈরি হয়, ডিএনএ থেকে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। ঠিক আছে? এখন যেখানে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ ডিএনএ, সেখান থেকে তো মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার প্রশ্ন আসে না। তাহলে হেটারোক্রোমাটিন কি হয়? বেশি কয়েলড থাকে, সুপার কয়েলড থাকে, এবং হচ্ছে এখানে ইনঅ্যাক্টিভ ডিএনএ থাকে এবং ইনঅ্যাক্টিভ ডিএনএ যেহেতু, তাই সেখান থেকে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি হয় না। এটা মাথায় রাখবা। আর যেখানে কম কুণ্ডলিত ডিএনএ থাকে এবং কম কুণ্ডলিত থাকে ক্রোমাটিন এবং ডিএনএ থাকে সক্রিয়, তাকে আমরা বলবো ইউ ক্রোমাটিন। ইউ মানে গুড, ইউ মানে কি গুড বা ভালো ক্রোমাটিন। ঠিক আছে? এই ক্রোমোজোম হচ্ছে বিস্তৃত থাকে, এগুলো এমআরএনএ সংশ্লেষে অংশগ্রহণ করে। 23 মোস্ট প্রবাবলি। কি কিছু পাচ্ছ না? সোহা কি কিছু মিস করতেছ এই পিডিএফটাতে?
আচ্ছা, আমরা হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন, ক্রোমাটিনের কনসেপ্ট আমরা ক্লিয়ার হইলাম। এবার হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড হচ্ছে যে কি, মাইটোসিস কোষ বিভাজনের প্রোপেজ পর্যায়ে, কোন পর্যায়ে? প্রোপেজ। প্রোপেজ পর্যায়ে ক্রোমোজোমের প্রথম দৃষ্টিগোচর হয়। মেটাফেজ পর্যায়ে এসে এগুলো লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়েছে। ধরো প্রথমে থাকে এরকম, এরপরে এদের লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে চারটায় কনভার্ট হয়েছে, ঠিক আছে? কিন্তু সেন্ট্রোমিয়ারে এসে যুক্ত থাকে। তাহলে হচ্ছে লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়েছে, যার প্রতিটির নাম হচ্ছে ক্রোমাটিড। এগুলো প্রত্যেকটাকে আমরা ক্রোমাটিড বলবো। এগুলো প্রত্যেকটাকে আমরা কি বলবো? ক্রোমাটিড বলবো। প্রতিটি ক্রোমোজোম সমান এবং সমান্তরাল এক জোড়া ক্রোমাটিড থাকে। সমান এবং সমান্তরাল, একই সাইজ থাকবে এবং সমান্তরাল, মানে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে থাকবে, এক জোড়া ক্রোমাটিড থাকে। আধুনিক ধারণা অনুযায়ী এগুলো হচ্ছে ক্রোমাটিড। আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমাটিড একক ডিএনএ অণু দ্বারা গঠিত। থাকবে না আমাদের এটা। বিজ্ঞানী ব্যাসডোস্কাই ক্রোমোনেমাটা বা ক্রোমোনেমা হচ্ছে যে নাম অভিহিত করেন এটাকে। লাগবে না এটা। অ্যানাফেজ পর্যায়ে দুটি ক্রোমাটিড দুটি ক্রোমোজোম পরিণত হয়, তখন ভেঙে যায়। ধরো এই বরাবর সেন্ট্রোমিয়ার তখন আলাদা হয়ে যায়। নর্মালি এরকম থাকে, এরকম থাকে। তখন হচ্ছে এখান থেকে আলাদা হয়ে একটা এই একটা হয়ে যায়, আবার এই আরেকটা হয়ে যায়। ঠিক আছে? কোন ধাপে? এটা হচ্ছে অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ, অ্যানাফেজ দশায় এরা আলাদা হয়ে যায়। ঠিক আছে? তখন এই দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে পরিগণিত হয়। আচ্ছা, এখন হচ্ছে সেন্ট্রোমিয়ার। প্রতিটি ক্রোমোজোম একটি অরঞ্জিত অঞ্চল থাকে। ঠিক আছে? ডিসকালার একটা অঞ্চল থাকে যেটা রঙিন না। ক্রোমাটিডের অরঞ্জিত অঞ্চলকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। দুটি সিস্টার ক্রোমাটিড, এটা একটা সিস্টার ক্রোমাটিড, এটা একটা সিস্টার ক্রোমাটিড, এটা একটা সিস্টার ক্রোমাটিড, এটা একটা সিস্টার ক্রোমাটিড। মানে পাশাপাশি যে দুটো ক্রোমাটিড থাকে এদেরকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। ধরো আরেকটা আরেকটা ক্রোমাটিড আমরা আঁকলাম, এই দুইটাকে আমরা বলবো নন সিস্টার। এটা এবং এটা নন সিস্টার। ঠিক আছে? এটা এবং এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। তাহলে হচ্ছে যে দুটি সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলে পৃথক, অত্যন্ত দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। এগুলো সেন্ট্রোমিয়ার অঞ্চল। এখানে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল, এখানে হচ্ছে দৃঢ়ভাবে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমে একটি খাঁজ সৃষ্টি করে। এই এখানে একটা খাঁজ তৈরি হয়েছে, এখানে একটা খাঁজ তৈরি হয়েছে, খাঁজ সৃষ্টি করে। এই খাঁজকে বলা হয় মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। ঠিক আছে? মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন এখানে, এটাকে আমরা মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন বলবো। আচ্ছা, আমি তোমাদের আরেকটু সুন্দরভাবে এটা দেখাই, একটা চিত্র দেখাই আনি, তারপরে এটা পড়াচ্ছি। এই এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখানে যে খাঁজ সেটা হচ্ছে মুখ্য কুঞ্চন। এই মুখ্য কুঞ্চন, প্রাইমারি কনস্ট্রিকশন। প্রাইমারি কনস্ট্রিকশন। আবার একটা সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ কুঞ্চনও আছে, সেটা হচ্ছে নিচে। এই এখানে এসে দেখা আবার কুঞ্চিত হয়ে গেছে বা কনস্ট্রিক্টেড হয়ে গেছে, সেটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ কুঞ্চন। এই এখানে এসে সংকুচিত হয়ে গেছে। হওয়ার কথা ছিল এরকম, কিন্তু এখানে এসে সংকুচিত হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন, এটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন। ঠিক আছে? এখন এগুলোর ব্যাপারে কথা বলতেছে আর কি। তো আমরা আবার আগে যাই, ফিরে যাই। তো এখন আসা, একটি আদর্শ ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে মাঝখানে। অস্বাভাবিক অবস্থায় দুটি বা অধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে, একটিও না থাকতে পারে, আমাদের সেটা জানা লাগবে না। সেন্ট্রোমিয়ার সাধারণত অনেক লম্বা হয়ে ডিএনএ সজ্জার পুনরাবৃত্তি থাকে। মানে যে সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্স রিপিটেশন হয়। ধরো এ ইউজি আছে, আবার হচ্ছে যে এ ইউজি সিকোয়েন্স, সেম সিকোয়েন্সের পুনরাবৃত্তি হওয়া, ঠিক আছে, রিপিটেশন হওয়া। এই রিপিটেশনটা হয় মানুষের এক্স ক্রোমোজোমে হচ্ছে 4,50,000, 4,50,000 বেস পেয়ার সজ্জা থাকে। ঠিক আছে? 4,50,000 বেস পেয়ার সজ্জা থাকে, এটা একটু মাথায় রাখবা। মানে 4,50,000 বেস পেয়ার হচ্ছে যে সাজানো থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো আর কি। এবার আসো বাহু। সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল বাহু থাকে। আমরা আগে ফিগারটা দেখে আসি, ফিগার দেখলে আমাদের অনেক কিছু এই ফিগারটা আমরা একটু ভালো করে দেখি। এটা শেষ মাথায় একটা অংশ থাকে, সেটাকে আমরা বলি টেলোমিয়ার। শেষ মাথায় একটা অংশ থাকে, সেটাকে আমরা বলি টেলোমিয়ার। আর এই পুরোটা হচ্ছে একটা বাহু, এই পুরোটা হচ্ছে একটা বাহু। আর এটা, এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এখানে এই যে প্রোটিনটা, কালো কালার যে প্রোটিন, সেটাকে বলে কাইনেটোকর। কাইনেটোকর। তারপর হচ্ছে এখানে এই যে কনস্ট্রিকশন, এখানে তো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে যে একটু সংকুচিত হয়ে গেছে, সেটাকে বলা হয় মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। তারপর আরেকটু নিচে যাও, এটার মধ্যে এইগুলাই হচ্ছে ক্রোমাটিন বা কালারিং সাবস্টেন্স, এই পুরোটা ক্রোমাটিন। আবার এগুলো বাহু, এক একটা বাহু। এবং এখানে এসে আবার আরেকটা কনস্ট্রিকশন, সেটা হচ্ছে গৌণ কনস্ট্রিকশন।
এবং এটার শেষ প্রান্তে যেটা সেটা হচ্ছে স্যাটেলাইট। ঠিক আছে, এটা এর সাথে যুক্ত হয় আর কি। এটার শেষ প্রান্তটুকু আমরা বলবো স্যাটেলাইট। এবার আসো তাহলে বাহু কি আমরা চিনছি। সেন্ট্রোমেরের দুই পাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলে। প্রতিটি ক্রোমোজোমে দুটি বাহু থাকে, বাহু দুটো সমান দৈর্ঘ্য বিশিষ্ট বা অসমান দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে, এটা। তারপরে কাইনেটোকর, কাইনেটো প্রতি সেন্টিমিটার একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে, কালো কালারের যেগুলো দেখছিলে একেবারে মুখ কুঞ্চনের মধ্যে, সেটাই হচ্ছে যে কাইনেটোকর। কাইনেটোকরের মাইক্রোটিবিউলস গুলো যোগ সংযুক্ত থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। কোথায় মাইক্রোটিবিউলস গুলো যুক্ত থাকে? কাইনেটোকরে মাইক্রোটিবিউলস যুক্ত থাকে। এবার হচ্ছে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার মায়োটিক ফেজ যেটা আছে, মায়োটিক ফেজ, মায়োটিক প্রোফেজ, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মায়োসিস। মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নে ক্রোমোজোম দেহে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকে দেখা যায়, ছোট 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 গুটিকে দেখা যায়, এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। এগুলা কখন দেখা যায়? এগুলা মায়োটিক প্রোফেজে দেখা যায়, নট মাইটোটিক। মায়োটিক, মায়োটিক প্রোফেজে দেখা যায়, নট মাইটোটিক। মায়োটিক প্রোফেজও আছে, সেখানের মধ্যে দেখা যায় ক্রোমোমিয়ার। মায়োসিসের প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ার সংখ্যা সুস্পষ্টভাবে দেখা যায়। আই আই রিপিট, এখানে মায়োটিক মানে মায়োসিসের প্রোফেজার, মায়োটিক প্রোফেজ, নট মাইটোটিক। এটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মায়োসিস। মাইটোসিসের মধ্যে একটা প্রোফেজ আছে, সেটা হচ্ছে মাইটোটিক প্রোফেজ। আর একটা হচ্ছে মায়োটিক প্রোফেজ, মানে হচ্ছে মায়োসিসের সময়, মায়োসিস। ঠিক আছে, দুই প্রকার বিভাজন আছে, তিন প্রকার বিভাজন আছে না টোটাল, মাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। মায়োসিসের মধ্যে যে প্রোপেজ থাকে সেটাকে মায়োটিক প্রোপেজ বলা হয়। মাইটোসিসের মধ্যে যে প্রোপেজ থাকে সেটাকে মাইটোটিক, মাইটোটিক প্রোপেজ বলে। মাইটোসিসের মধ্যে যে প্রোপেজ থাকে সেটাকে মাইটোটিক প্রোপেজ, মাইটোটিক প্রোপেজ বলা হয়। ঠিক আছে, এখানে হচ্ছে যে ওইটা মায়োটিক প্রসেস। মায়োসিসের মধ্যে যে প্রোপেজ হয় সেটা হচ্ছে মায়োটিক প্রোপেজ। সেখানের মধ্যে প্যাকাইটিন উপদশা আমরা দেখবো। প্যাকাইটিন উপদর্শ যেটা, সেই প্যাকাইটিন উপদর্শ হচ্ছে যে ক্রোমোমিয়ার দেখা যায়। এর অন্য নাম হচ্ছে আইডিওমিয়ার। ক্রোমোমিয়ার আরেকটা নাম হচ্ছে আইডিওমিয়ার, এটা মাথায় রাখবে। এরপর গৌণ কুঞ্চন বা গৌণ খাজ, সেকেন্ডারি কনস্ট্রাকশন। সেন্ট্রোমিয়ার নামক মুখকুঞ্চন ছাড়াও অন্য কোনো কোনো অঞ্চলে ক্রোমোজোম বাহুতে এক বা একাধিক গৌণ কুঞ্চন দেখা যায়। শেষের দিকে আমি যে দেখাইছি, এটাকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয়। নিউক্লিয়ার, নিউক্লিওলার অর্গানাইজের রিজিয়ন এনওআর বলা হয়। এখান থেকে নিউক্লিয়াস গঠিত হয়। মানুষের ক্ষেত্রে 5 জোড়া এনওআর থাকে, 13, 14, 15, 21, 22 নাম্বার ক্রোমোজোমে থাকে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, 13, 14, 15 একসাথে, এরপরে 21, 22, 16 থেকে আবার 20 পর্যন্ত নাই। এই যে হচ্ছে 5 জোড়া এনওআর থাকে বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন থাকে, যেখান থেকে নিউক্লিওলাস আবার পুনর্গঠিত হয়। নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল মানুষের কোথায় কোথায় থাকে? মানুষের 13, 14, 15 এবং 21 এবং 22 নাম্বার ক্রোমোজোমে থাকে। মানুষের টোটাল কয়টা ক্রোমোজোম থাকে? মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা, সংখ্যা কত? তারপর হচ্ছে সেক্স ক্রোমোজোম কত? সেক্স ক্রোমোজোম কত? অটোজোম কত? ওকে, অ্যান্সার করো। এগুলো আমরা একটু আগেই পড়ছি, পারার কথা। এরপরে স্যাটেলাইট। স্যাটেলাইট বলতে কি বুঝে? স্যাটেলাইট আবার হচ্ছে যে ওই যে পৃথিবীর বাইরের যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট না কিন্তু, আবার লিখে দিও না। যেরকম টিস্যুর ডেফিনেশন লিখে, যে টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে টয়লেট টিস্যু, একটা হচ্ছে যে এমনি টিস্যু। ঠিক আছে, আচ্ছা। কোন কোন ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা যুক্ত একটা গোলাকার অংশ থাকে। ক্রোমাটিন, এটা হচ্ছে যে ক্রোমাটিন সূত্র দ্বারা যুক্ত একটা গোলাকার অংশ থাকে। ওই যে আমরা গণকুঞ্চনের পরে দেখছি, ক্রোমোজোমের প্রান্তের দিকে গোলাকৃতি অংশকে বলা হয় স্যাটেলাইট। এই ধরনের ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে, তাদের সাথে এটা যুক্ত থাকে। অন্যভাবে
নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকে সেট ক্রোমোজোম বলে, যেগুলোর মধ্যে নিউক্লিওলাস, ওই যে এই যে এরকম করে একটা গৌণ কুঞ্চন থাকে, হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, সেখানে নিউক্লিওলাস গঠিত হয়, এরপর একটা গোলাকার অংশ থাকে, সেটাকে আমরা বলবো সেট ক্রোমোজোম বা স্যাটেলাইট। তুলা, পাট, সোলা, এদের কোন কোন ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। এরকম গৌণ অংশ, গৌণ কুঞ্চনের পরে একটা গোলাকার অংশ আছে। যেমন ছোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, ছোলার ক্ষেত্রে 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। স্যাটেলাইট নামক সেট নামক সেকেন্ডারি কুঞ্চন নিউক্লিয়াস গঠনে সাহায্য করে, এটা আমরা এই জন্য এটাকে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল বলি, ঠিক আছে। সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিয়নিকো থেকে সেট কথাটি এসেছে। এখানে সাইন থেকে এস, অ্যাসিডো থেকে এ, থাইমোনিউক্লিয়নিকো থেকে টি আসছে, সেখান থেকে সেট। থাইমোনিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ, অর্থাৎ যে ডিএনএর মধ্যে থাইমোনিউক্লিক অ্যাসিড থাকে না, সেটাই হচ্ছে যে সেট। এখানে আর ডিপে যাওয়ার দরকার নেই, জাস্ট হচ্ছে সেট কোথা থেকে আসছে শুধু সেটুকু জানো, থাইমোনিউক্লিক অ্যাসিড থাকে না ওই ডিএনএ এর মধ্যে, এটুকু জানলেই হবে। আর হচ্ছে যে টেলোমিয়ার, টেলোমিয়ার হচ্ছে বিজ্ঞানী এইচ জে মুলার এর মতে ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ কয়েকটি অঞ্চলকে টেলোমিয়ার বলা হয়। এই আমরা প্রান্তের দিকে যে অংশটাকে বলছি সেটা হচ্ছে টেলোমিয়ার। এটা কে বলছে? মুলার, মুলার নামক একজন বিজ্ঞানী বলছে টেলোমিয়ার ব্যাপারে। অধিক বয়সে মানুষের জরা রোধে, জরা রোধ মানে কি? এই যে বয়স্ক হয়ে যাওয়ার কারণে তোমার চামড়া কুঁচকে যায় বা বৃদ্ধ হয়ে হাড়গুলো দুর্বল হয়ে যায়, এটাই হচ্ছে জরা আর কি, পৌরত্ব। জরা রোধের টেলোমিয়ারের বেশি ভূমিকা আছে। টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে, ঠিক আছে। মানে তোমার হচ্ছে প্রতিবার বিভাজনের পর এটার কিছু একটা অংশ তোমার হচ্ছে যে শেষ হয়ে যায়, এই অংশটা ছোট হইতে থাকে। ধরো হচ্ছে এটা হচ্ছে টেলোমিয়ার, একবার বিভাজন হলে এটা একটু শেষ হয়ে যায়, আবার একটু শেষ হয়ে যায়, আবার একটু যতবার বিভাজন হবে কোষটা, তত টেলোমারেজটা, টেলোমিয়ারটা আস্তে আস্তে ছোট হইতে থাকবে। একসময় এটা শেষ হয়ে যাবে, তখন মানুষ মারা যাবে, ঠিক আছে। এখন যদি কেউ এটা কি করে, তোমার হচ্ছে টেলোমারেজ এনজাইম ব্যবহার করে, তখন এই জিনিসটা একটু রোধ করা যাবে আর কি, আর ধীরে ধীরে হবে। এই যেমন এখানে এই জিনিসের ব্যাপারে একটু বলছে, দেখো। ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার, মানে যেখানে একই সিকোয়েন্স বারবার বারবার আসছে সেটাই হচ্ছে টেলোমিয়ার। কোষ বিভাজনে ডিএনএ কোডিং অঞ্চলে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করা এর কাজ, মানে কোডিং অঞ্চল যাতে নষ্ট না হয়ে যায় সেটা থেকে রক্ষা করা এর কাজ। ধরো এটা হচ্ছে কোডিং অঞ্চল, যেটা একটা নির্দিষ্ট জিনিসকে কোড করে, নির্দিষ্ট ইনফরমেশনটার মধ্যে থাকে, এর উপরে হচ্ছে যে এরকম করে টেলোমিয়ারটা থাকে, ঠিক আছে। তো টেলোমিয়ারটা হচ্ছে যে লস হয়, এই কোডিং অঞ্চলগুলোকে রক্ষা করে। আচ্ছা, একটি কোষ কতবার বিভক্ত হবে, একটি কোষ কতবার বিভক্ত হবে তার টেলোমিয়ার নির্ধারণ করে। প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে থাকে, এবং এর দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় ওই কোষটি আর কতবার বিভক্ত হতে পারবে, এবং জীবটি আর কতকাল বাঁচবে সেটা এখান থেকে বলা যায়। যেমন দেখো, এক হিসেবে জন্মকালে মানুষের টেলোমিয়ারের দৈর্ঘ্য থাকে হচ্ছে যে প্রায় 8,000 বিপি, ঠিক আছে, বেস পেয়ার, 8,000 বেস পেয়ার। এরপর হচ্ছে যে 35 বছর বয়সে হচ্ছে 3,000 বেস পেয়ার হয়ে যায়, 8,000, 5,000 কমে যায় এই 35 বছর মাঝে। তারপরে 65 বছর বয়সে সেটা 1,500 হয়ে যায়, আরো কমে যায়, 1,500 বেস পেয়ার হয়ে যায়। এরকম করে তাহলে বেস পেয়ার থাকলে আমরা যখন মেপে দেখবো যে 1,500 আছে, তাহলে আমরা বুঝবো যে ওনার হচ্ছে 65 বছর হয়েছে, এরকম আর কি। বা এখান থেকে এটাও আইডিয়া করা যায় যে উনি আর কত বছর বাঁচবে, ঠিক আছে। এটা আর কি টেলোমারেজ বা টেলোমিয়ার সম্পর্কে কনসেপ্ট এটুকু জানলেই হবে। এবার আসো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে কি? ধাত্র আর কি। ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন এবং আরএনএ পদার্থের স্তরকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে। কি কি পদার্থের স্তর? প্রোটিন এবং আরএনএ পদার্থের স্তরকে মাতৃকা বলে। কি দিয়ে আবৃত থাকে? পেলিকল দিয়ে আবৃত থাকে, আবরণটা লাগবে। কোষ বিভাজন পর্যায়ে ম্যাট্রিক্স দ্রবীভূত হয়ে যায়, কোষ বিভাজন পর্যায়ে ম্যাট্রিক্স দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, তবে এগুলার অস্তিত্ব প্রমাণ করা যায় নাই আধুনিক গবেষণায়। পেলিকল যেটা আছে সেটারও কোনো অস্তিত্ব অনেক বিজ্ঞানী স্বীকার করেন না। তাহলে এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, যেটার অস্তিত্ব নিয়েই হচ্ছে প্রশ্ন, সেটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। এটা বলতেছে ম্যাট্রিক্স সহ ক্রোমোজোম বাইরে একটা পাতলা আবরণী কল্পনা করা হয়, এটাকে পেলিকল বলে। অনেকে আধুনিক ইলেকট্রন ও নিউট্রন যন্ত্রে এটার অস্তিত্ব প্রমাণিত হয় নাই। কয়েকজন বিজ্ঞানী এটার কথা বলছেন, আবার কয়েকজন হচ্ছে এটা অস্বীকার করছেন, লাগবে না। তারপরে যদি আসে বলবা যে ক্রোমোজোমের বাইরে যে পাতলা আবরণ থাকে তাকে তোমরা পেলিকল বলবা। এখন হচ্ছে সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ার, ওই যে মায়োটিক প্রোফেজের মধ্যে যেটা দেখা যায় সেটাকে বলা হয় ক্রোমোমিয়ার। এবং সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ার মধ্যে কি কি ডিফারেন্স? সব ধরনের প্রকৃত কোষে সেন্ট্রোমিয়ার আমরা পাবো প্রকৃত ক্রোমোজোমে, কিন্তু হচ্ছে ক্রোমোমিয়ার আমরা কি সব জায়গায় পাবো? না। প্রকৃত কোষের মাইটোসিস
ক্রোমোজোমে দেখা যায় না, মাইটোসিসে দেখা যায় না, কিন্তু মায়োসিস প্রোটোজোয়ানে দেখা যায়। মায়োসিসে দেখা যায়, মাইটোসিসে দেখা যায় না, এটা মাথায় রাখো, এটা ফার্স্ট পয়েন্ট আমার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রঞ্জিত ক্রোমোজোমে অরঞ্জিত খাঁজ বিশেষ। এটুকু হচ্ছে রঞ্জিত, এই নিচেরটুকু রঞ্জিত, এখানে যেটুকু থাকে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে অরঞ্জিত অঞ্চল, এটা কালারফুল না। আর এটা হচ্ছে যে ডার্ক ব্যান্ড হিসেবে থাকে, ক্রোমোজোমে ডার্ক ব্যান্ড হিসেবে ক্রোমোমিয়ার থাকে। তারপরে ক্রোমোজোমে সাধারণত সেন্ট্রোমিয়ার একটা থাকে, এটা অসংখ্য থাকে, ক্রোমোমিয়ার অসংখ্য থাকে, গোল 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 গোল। ডিএনএ অল্প কুণ্ডলিত থাকে সেন্ট্রোমিয়ারে, আর হচ্ছে যে ডিএনএ ক্রোমোমিয়ারে ডিএনএ অধিক কুণ্ডলিত থাকে এবং এগুলো দানাদার থাকে। এরকম করে আস্তে আস্তে একটার পর একটা একটার পর একটা যেগুলো ক্রোমোজোমের গায়ে দানাদার অবস্থায় থাকে সেগুলোই হচ্ছে ক্রোমোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারে সাধারণত কোনো জিন থাকে না, ক্রোমোমিয়ারে এক বা একাধিক জিন থাকে, এটা বেসিক একটা ডিফারেন্স। সেন্ট্রোমিয়ার হচ্ছে যে মাঝখানে একটা অঞ্চল অরঞ্জিত অঞ্চল, এখানে কোনো জিন থাকে না, এখানে কোনো জিন থাকে না, কিন্তু ক্রোমোমিয়ারের মধ্যে জিন থাকে। সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোসোমের মধ্যে ডিফারেন্স। সেন্ট্রোমিয়ার তো আমরা মাত্রই পড়লাম, উদ্ভিদ এবং প্রাণী কোষে ক্রোমোজোম দুই বাহু সংযোগস্থলের মধ্যে থাকে। সেন্ট্রোসোম হচ্ছে প্রধানত কোথায় থাকে, প্রাণী কোষে থাকে। সেন্ট্রিওলের ভিতরে যে তরল পদার্থ থাকে সেটা হচ্ছে সেন্ট্রোসোম। তারপরে এটি হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সেন্ট্রোসোম হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আমরা জানি। আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে, এটা হচ্ছে নিউক্লিয় বস্তু, ক্রোমাটিন, ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডের মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার। আর এটা মাকুতন্তু, কোষ বিভাজনের সময় যে মাকুতন্তু গুলো থাকে সেই মাকুতন্তু গঠনে কি অংশগ্রহণ করে, সেন্ট্রোসোম। আর হচ্ছে যে এটা হচ্ছে ক্রোমোজোমকে মাকুতন্ত্রের সাথে যুক্ত করে। সেন্ট্রোমিয়ার কি করে, এই যে মাকুতন্তু গুলো থাকে ক্রোমোজোমকে মাকুতন্ত্রের সাথে যুক্ত হতে সাহায্য করে হচ্ছে যে সেন্ট্রোমিয়ার, এরকম করে যুক্ত থাকে। এটা সেন্ট্রোসোম কি কি দিয়ে তৈরি, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। এটা সেন্ট্রোমিয়ার হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে সেন্ট্রোসোমের মধ্যে আরএনএ থাকে, সেন্ট্রোমিয়ারের মধ্যে হচ্ছে যে ডিএনএ থাকে। আর এটা সেন্ট্রিওলে থাকে, সেন্ট্রিওলের মধ্যে হচ্ছে সেন্ট্রোসোম থাকে, ঠিক আছে। আর সেন্ট্রোমিয়ার হচ্ছে সেন্ট্রিওল অনুপস্থিত, এটা শুধুমাত্র কোথায় থাকবে, ক্রোমোজোমের মধ্যে থাকবে, ঠিক আছে। ক্রোমোজোমের মধ্যে থাকবে সেন্ট্রোমিয়ার। এরপরে মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজের মধ্যে ডিফারেন্স। মুখ্য খাঁজ হচ্ছে প্রাইমারি কনস্ট্রাকশন, গৌণ খাঁজ সেকেন্ডারি কনস্ট্রাকশন। এটা হচ্ছে প্রধান খাঁজ, এটা সেন্ট্রোমিয়ার সংলগ্ন। ধরো হচ্ছে যে এরকম এরকম করে আঁকলাম, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এখানে যে খাঁজ সেটাকে আমরা বলবো মুখ্য খাঁজ। এরপরে শেষের দিকে আরেকটা খাঁজ দেখা যায়, সেটাকে আমরা বলবো গৌণ খাঁজ। শেষের দিকে আরেকটা যে খাঁজ দেখা যায় সেটাকে আমরা বলবো গৌণ খাঁজ। মুখ্য খাঁজ ছাড়া আর অন্য যে খাঁজ সেটা হচ্ছে গৌণ খাঁজ। মুখ্য খাঁজের মধ্যখানে সেন্ট্রোমিয়ার থাকে, গৌণ খাঁজে নিউক্লিয়ার অর্গানাইজার থাকে, যেখান থেকে আবার নিউক্লিওলাস তৈরি হয়। যেখান থেকে কি তৈরি হয়, নিউক্লিওলাস তৈরি হয়। এখানে নিউক্লিয়ার অর্গানাইজার থাকে, যেখান থেকে নিউক্লিয়াস আবার গঠন হয়। মুখ্য খাঁজের সাথে ধরো এটা হচ্ছে একটা মুখ্য খাঁজ, এখানের মধ্যে এরকম করে কি থাকে, কাইনেটোকর প্রোটিন থাকে মুখ্য খাঁজের পাশে। কিন্তু হচ্ছে যে এখানে কোনো কাইনেটোকর থাকে না, গৌণ খাঁজের এখানে কোনো কাইনেটোকর থাকে না, এই গৌণ খাঁজের এখানে কোনো কাইনেটোকর থাকে না। আর মুখ্য খাঁজের প্রধান কাজ হচ্ছে ক্রোমোজোমকে স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত করা। এই মুখ্য খাঁজের এখানে এটা গিয়ে কি কার সাথে যুক্ত করে, স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত করে, স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত করে। কিন্তু হচ্ছে যে এটার এরকম কোনো কাজ থাকে না, এটা হচ্ছে নিউক্লিয়াস উৎপন্ন করে। এই যে আমরা গণখাঁজ দেখলাম শেষের দিকে যেটা, সেটা থেকে আলটিমেটলি কি তৈরি হয়, নিউক্লিওলাস তৈরি হয়। তাহলে এটা হচ্ছে যে স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত করে মুখ্য খাঁজ, আর গণখাঁজের থেকে হচ্ছে যে নিউক্লিওলাস তৈরি হয়, নিউক্লিওলাস তৈরি হয়। এরপর হচ্ছে ক্রোমাটিড এবং ক্রোমাটিনের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। ক্রোমাটিড হচ্ছে ক্রোমোজোম যখন দৈর্ঘ্য বরাবর দুই ভাগে বিভক্ত হয়েছে, ধরো একটা ক্রোমোজোম থাকে এরকম, সেটা এখন এরকম করে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তখন এই যে এগুলাকে আমরা বলবো ক্রোমাটিড, এগুলাকে আমরা বলবো ক্রোমাটিড। আর কোষ বিভাজনের সময় প্রথম দিকে লক্ষণীয় অনেকগুলা সরু সূত্রাকার ক্রোমোজোমের গঠনকে আমরা বলবো ক্রোমাটিন। মেটাফেজ পর্যায়ে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ক্রোমাটিডকে দেখতে পাই। ইন্টারফেজ এবং প্রোফেজের শুরুতে অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা ক্রোমাটিনকে দেখতে পাই, রঞ্জিত পদার্থটাকে দেখতে পাই। তারপরে ক্রোমাটিড পরবর্তীতে স্বতন্ত্র ক্রোমোজোম পরিণত, এগুলো ভেঙে যায়, ভেঙে এই একটা ক্রোমোজোম, আবার এই একটা ক্রোমোজোম, এই বরাবর ভেঙে যায়, ভেঙে এই একটা, এইটুকু একটা ক্রোমোজোম, এইটুকু একটা ক্রোমোজোমে কনভার্ট হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রোমোজোম এবং ক্রোমাটিড, ক্রোমোজোম এবং ক্রোমাটিড। সেখানে মধ্যে দেখো এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে যে অবিভক্ত, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে যুক্ত। আর ক্রোমাটিড হচ্ছে বিভক্ত, অনুদৈর্ঘ্য ভাগ হয়ে ক্রোমাটিড তৈরি হয়। আর ক্রোমোজোম হচ্ছে এরকম দিয়ে সূত্রাকার গঠন। তারপরে হচ্ছে কোষ বিভাজনের সকল পর্যায়ে দৃশ্যমান থাকে ক্রোমোজোম।
আর ক্রোমাটিড শুধু হচ্ছে মেটাফেজ পর্যায়ে দেখা যায়। তারপর হচ্ছে এটা নিউক্লিয়ার রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। নিউক্লিয়ার রেটিকুলাম, এই যে আমরা দেখি এরকম করে একটা নিউক্লিয়াস থাকে আর এরকম পেঁচানো অনেকগুলো বস্তু থাকে, সেখান থেকে হচ্ছে যে ক্রোমোজোম তৈরি হয়। ঠিক আছে। আর ক্রোমোজোমের বিভক্তির মাধ্যমে কি সৃষ্টি হয়? ক্রোমাটিড সৃষ্টি হয়। শেষ। তাহলে তুমি কোনটা কি সেটা জানলে, বেসিক জিনিসগুলো জানলে দেখবে যে এগুলো অনেক ইজি। ঠিক আছে, এগুলো অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন এবং হচ্ছে যে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন এবং রাসায়নিক গঠন আমরা নেক্সট ক্লাসে পড়বো। এরপরে হচ্ছে যে এরপরে আমাদের বংশগতীয় বস্তুর একটা ক্লাস হবে, নিউক্লিক অ্যাসিডের ডিএনএ আরএনএ এর একটা ক্লাস হবে। তারপরে হচ্ছে তোমার ডিএনএ আরএনএ আগে আরেকটা ক্লাস লাগবে। ডিএনএ আরএনএ এর পরে তারপর ডিএনএ আরএনএ পড়বো একটা ক্লাসে, ডিএনএ একটা ক্লাসে পড়বো, আরএনএ একটা ক্লাসে পড়বো। তারপরে হচ্ছে যে রেপ্লিকেশন একটা ক্লাস, ট্রান্সক্রিপশন একটা ক্লাস, ট্রান্সলেশন একটা ক্লাস, তারপরে কোডিং একটা ক্লাস। আরো 10টার মতো ক্লাস লাগবে মিনিমাম। আজকে তো 11, 20, 21টা তো লাগবেই। আমরা তো একেবারে ধরে ধরে একটা একটা করে পড়তেছি, বুঝছো? আমরা কোনো কিছু বাদ দিয়ে যাচ্ছি না। আর আমি তোমার হচ্ছে যে ইয়েটাও চেক করছি আজকে, আজিবুল স্যারের বই, তারপর হচ্ছে যে আজমল স্যারের বই, এগুলো চেক করছি। এগুলোর মধ্যে আমি কিছু পাই নাই, স্পেশাল কিছু পাই নাই যেটা আমি তোমাদের এখানে ইনক্লুড করবো। এই জন্য আমি এক্সট্রা কোনো ইনফো দিই নাই তোমাদের। দু একটা স্পেশাল মানে এক্সট্রা ইনফো দেখছি যেগুলো লাগবে না, তো সেগুলো তো বলার দরকার নেই, তাই না? ওকে, তাহলে এই পর্যন্ত। যারা ছিল তাদেরকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।